नमस्कार एसआर एस्ट्रोलॉजी चैनेले आपनादेरके प्रत्येककेई स्वागत। आमी सायनी शास्त्री और आमी सिरियरपन एस्ट्रोलजार। आज के आमरा दुजने मिले একটা জাতকের হাত বিচার করব। জাতক পেশায় স্বর্ণশিল্পী, উনি হাতটি পাঠিয়েছেন। ওনার হাতে কি খারাপ আছে, কোন দিক ভালো আছে, প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। তাছাড়া জন্মছকও নিয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটা দেখুন। নারীরা বাম হাতটা দেখবেন, পুরুষরা ডান হাতটা দেখবেন। একটা হাত কি করে বিচার করি আমরা, বা আপনারা যদি মনে করেন ঘরে বসে এই ধরনের পরিষেবা নেবেন, তাহলে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের জন্য বিকাশের ব্যবস্থা আছে। বিকাশে পেমেন্ট করে আপনারা ঘরে বসে আমাদের অনেক ধরনের পরিষেবা আছে। পরিষেবা জানার জন্য আপনারা সরাসরি ফোন করে জেনে নেবেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। চলুন বলে দেওয়া হবে। হ্যাঁ, আমরা একটা হাত বিচার করার সময় হাতির প্রথম কথা হচ্ছে গঠন দেখি। এই যে জাতক স্বর্ণশিল্পী দেখুন, দেখতে পাচ্ছেন এখানে প্লাস ধরে এই জায়গাটা কেমন হয়ে গেছে। বা আমরা যদি দেখি হাতে যে কাজ করলে কি হয় মানুষের, বুঝতে পেরেছেন? হাতের কাজ করলে বা কঠোর কাজ করলে হাতের কোন কোন স্থান দেখবেন, কিছু কিছু স্থান দেখবেন পরিবর্তন হয়। মানে কেউ কেউ হয়তো লুকিয়ে, হয়তো কেউ একজন সাধারণ মানুষ হয়তো বলছে সে আমি একজন ডাক্তার, বা সে বলছে আমি একজন বড় বিজনেসম্যান, বা বড় কিছু বলছে। আমরা কিন্তু ধরে ফেলতে পারি হাত দেখে, ডেট অফ বার্থ দেখে হয়তো, বা চেহারা দেখে ধরা খুব মুশকিল। মানে আপনারা যদি এমনি ধরেন একটা এমন কোনো পোশাক পরে আসেন, মানে অনেক কিছু এমন পোশাক পরে আসেন, হয়তো স্যুট বুট টাই কোট পরে আসছেন, তাহলে হয়তো অনেকেই ব্যাপারটা হয়তো বুঝতে পারবেন না, চেহারা দেখে বোঝা খুব মুশকিল। তবে হাত একটা এমন জিনিস যেখানে আমরা কথা বলে, হাত কিন্তু কথা বলে মানুষ, বুঝতে পেরেছেন? তাহলে আমরা বলি ধরলেন একজন বিজনেসম্যান বা ডাক্তারের হাত কেমন হবে, নরম নরম মাংসালো, এসব জায়গায় কোনো কড়া থাকবে না, ঘোড়া থাকবে না। সেই মানুষটাকে যদি আমরা মানে একটা কঠোর কাজ দিই, একটা কঠোর কাজ মানে কি, মাটি বহা কাজ বা লেবারের কাজ, বা হয়তো ওই স্টিল যেটা ওয়ার্কার যারা অ্যাকচুয়ালি মানে গ্রিল বানায় সেসব কাজ দিই, তাহলে কী হবে, কিছুদিনের মধ্যে হাতে দেখবেন এখানে ফাঁক হয়ে গেছে, অনেক স্কিনগুলো কেমন হয়ে গেছে। ঠিক তেমনই যদি একটা স্টিল ওয়ার্কার বা একটা লেবারকে যদি আমরা ডাক্তারের ভাগ্য দিই, মানে ডাক্তারের মতো করে জীবন কাটাতে বলি, কিছুদিনের মধ্যে দেখবে যে এই ফাঁকগুলো পরিবর্তন হয়ে গেছে। তাই আমরা এটা বুঝতে পারছেন যে আগে কর্ম করতে হবে, তারপরে কিন্তু ফল পাওয়া যাবে। অনেকে মনে করে যে আমার হাত ভালো হোক তারপরে আমি কাজ করব, এরকম কিন্তু নয়। আগে আপনি কর্ম করবেন, তারপরে ফল পাবেন। তাই কর্ম সবার আগে, কর্মের উপরে কিচ্ছু নেই। তাই যারা কর্ম করেন তারা আমার কথাতে একমত, তারা অবশ্যই লিখবেন যে স্যার একমত আছি। আর যারা মনে করেন না আমরা শুধুমাত্র মানে ভাগ্যের উপরে দিয়ে আমরা জীবনকে এগিয়ে নিয়ে যাব, তাহলে কিন্তু ভুল করছেন। আপনার কর্মই আপনার পরিচয়। পৃথিবীর যত মহান ব্যক্তিকে দেখবেন কর্ম দিয়ে আমরা পরিচয় পেয়েছি, ঠিক আছে? সচিন তেন্ডুলকর হোক, লতা মঙ্গেশকর হোক, অমিতাভ বচ্চন হোক, বুঝতে পারছেন? রবীন্দ্রনাথ ঠাকুর, কর্ম আপনার সেই ধরনেরই হোক না কেন, ছোট হোক বা বড় হোক, সেটা কোনো ম্যাটার করে না। তার জন্য আমরা কর্ম নিষ্ঠার সাথে কর্ম করুন, জীবনে উন্নতি হবে। চলুন আমরা হাতটা একটা জ্ঞান দিয়ে আমরা হাতটা বিচার করি। প্রথম কথা হচ্ছে দেখুন, হাতে প্রথম যেটা বিচার করা উচিত সেটা হচ্ছে হাতে আয়ুরেখা। আয়ুরেখা বলে দেবে জাতক কতদিন বাঁচবে বা তার মনের জোর, আত্মবিশ্বাস কতটা থাকবে। আয়ুরেখা দেখেন জায়গা পরিবর্তন করে নিচ্ছে। আমাদের অনেক ভিডিওতে বলা আছে যদি আয়ুরেখা নিজের জায়গা পরিবর্তন করে চন্দ্রের দিকে চলে যায়, সেই ব্যক্তি কিন্তু নিজের মাতৃভূমি ছেড়ে কিন্তু বাইরে গিয়ে তার যোগ কর্মযোগ সূত্র বা কোনো কারণে তাকে গিয়ে বাইরে কিন্তু থাকতে হয়। তাহলে মাতৃভূমি থেকে অনেকটা দূরে থাকতে হয়। এই ব্যাপারটাতে কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। তাছাড়া যদি আমরা দেখি আয়ুরেখা, দেখুন এখান থেকে আয়ুরেখা শুরু হয়, আয়ুরেখা এরকমভাবে গিয়ে শেষ হয়। এরকমভাবে যদি দেখি আমরা এটাকে 100 বছর, এইখানে এটা 1, এটা 100, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে 100। তাহলে এই রেখাটা যদি এরকমভাবে টানি, তাহলে এখান থেকে যদি আমরা দেখি 1, আপনাদের বোঝার জন্য এটা 100, বুঝতে পেরেছেন? তাহলে এরকম আয়ুরেখা। তাহলে এই রেখাটা এবং এই রেখাটার দুটো দৈর্ঘ্য কিন্তু সমান। এটা বাঁকা হয়ে আছে তাই মনে হচ্ছে। তাহলে এই জাতকের আয়ু কতদিন হতে পারে যদি আমরা এরকমভাবে দেখি, তাহলে এরকমভাবে দেখি, তাহলে এরকম দেখতে পাচ্ছেন 40 মানে বা অনেকটা % কিন্তু আয়ু কমে যাচ্ছে। মানে 55-60 বছর আমরা 5 দিন, বুঝতে পেরেছেন? 55-56 বছর বা 60-এর আশেপাশে এজ দেখাচ্ছে। এবার দেখবো আমরা 60 থেকে আনুমানিক, আমি যেটা বলবো 60 থেকে আনুমানিক এরকমই দেখাচ্ছে। যাই হোক, তাহলে দেখতে পাচ্ছেন আয়ুরেখা। কারণ আয়ুরেখা এই পর্যন্তই আমরা ধরবো, এখান থেকে এটা ধরবো না। কারণ অনেক সময় কি হয়, কড়া ঘটা চিহ্ন পড়ার পরে এরকম হয়। তবে সাইড থেকে রেখা উঠেছে। এবার প্রশ্ন হতে পারে যে আয়ুরেখা দেখে কি আয়ু বিচার করা যায়? কখনোই নয়। আয়ুরেখা যদি কারোর এতটুকু হয় তাহলে কি সে অতটুকুই বাঁচবে? বুঝতে পেরেছেন? এখান থেকে আয়ুরেখা দেখে আয়ু বিচার করা হয় না। আয়ুরেখা দিয়ে মনের জোর, আত্মবিশ্বাস, কনফিডেন্ট, সাকসেসকে বিচার করা হয়। তা আয়ুরেখা এখানে যদি 50 হোক বা 60 হোক বা 70 হোক, এটা বিতর্কের বিষয়, আমরা এই কথা নিয়ে আলোচনা করব না। তবে আয়ুরেখা কম হোক বা মিডিয়াম হোক,
আয়ুরেখা আপনাকে মানে যেটা সব থেকে বড় বিপদে ফেলবে সেটা হচ্ছে আপনার আত্মবল, মনোবিশ্বাস, কনফিডেন্ট লেভেল, প্রতারণার শিকার, এগুলো কিন্তু আপনাকে জীবনে চলার পথে কিন্তু বারবার বিপদে ফেলবে। মানে এটা ভাগ্যরেখাকে সাপোর্ট দেয়, মানে সব জীবন বিভিন্ন রকম বিপদের মুখে আপনাকে ফেলে দেবে, এমন কিছু লিটিগেশনের মধ্যে জড়িয়ে দেবে যে যেখান থেকে যেন আপনার জীবনটা ভীষণভাবে বিচ্ছিরি হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আমাদের মস্তিষ্ক রেখা দেখে বিচার করা হয় মস্তিষ্ক বা বুদ্ধি বা চিন্তাধারা। মস্তিষ্ক রেখা মিডিয়াম আছে, যথেষ্ট বুদ্ধি রাখে, পৃথিবী চলার জন্য যতটা বুঝতে থাকে ততটাই আছে, মিডিয়াম মস্তিষ্ক রেখা। এই ধরনের মস্তিষ্ক রেখা কী দেয়? যাদের মস্তিষ্ক রেখা দেখবেন ছোট হয়, এরকম ছোট হবে, মানে আমরা আবার নতুন করে এঁকে দেখাই, ছোট হবে, তারা কিন্তু যারা খুব চঞ্চল প্রকৃতির হয় এবং রাগী হয়, ভীষণ সেনসিটিভ হয়, একটুতে উত্তেজিত হয়ে যায়, একদম বোকা, তাদের ঠিকঠাক ভাবে কাজ করে, এক কথায় বলতে গেলে বোকা প্রকৃতির, মানে বোকা হওয়ার জন্য সরল ভাষায় বোকা প্রকৃতির। তাহলে এরকম ভাবে যদি আমরা দেখি, এই রেখাটা যদি এরকম ভাবে বড় হয় তাহলে কি হবে? সে মানুষটি ভীষণ জ্ঞানী হবে, পড়াকু হবে, তার বিভিন্ন রকম নলেজ থাকবে এবং পড়তে ভালোবাসে। এরা খুব মানে হাই লেভেলের মানুষ, ভাবতে ভালোবাসে। তাহলে আমরা মিডিয়াম জাতকের এরা কি হয়, সমস্ত জায়গা থেকে জ্ঞান অর্জন করে, সোশ্যাল মিডিয়া থেকে হোক, মানে দুই দিকে, না কম না বেশি, মিডিয়াম। বর্তমানে এই মস্তিষ্ক রেখাই কিন্তু বেশি সফল। এরা কিন্তু হয় অ্যাকশন নিতে ভালোবাসে, মানে কোনো কিছু বুঝলো পটাম করে অ্যাকশন নিয়ে ফেলে। যেমন এরা কি হয়, মাথা মোটা হয়, কিন্তু এরা কিন্তু মানে অ্যাকশন নিতে ভালোবাসে এবং মিডিয়াম মস্তিষ্ক রেখাই কিন্তু বর্তমানে ভালো। তাই মস্তিষ্ক রেখা কিন্তু দেখতে পাচ্ছেন আস্তে আস্তে দেখুন শেষের দিকে দেখুন ভোতা হয়ে এরকমভাবে নেমে গেছে। তাই মস্তিষ্ক এখন জাতকের কাজ করছে না, কারণ এখানে কড়া পড়েছে না, হাতের মিডিলে কড়া পড়লে তাদের বুদ্ধি কিন্তু কাজ করে না। বুঝতে পেরেছেন? বিশেষ করে চাষি বা যারা লেবার বা ওই ধরনের কাতারি ধরে বা যারা কোদাল কোপায় বা এই ধরনের মানুষের হাতে এইখানে দেখা যায় যে কড়া দেখা যায়। তা আমরা কড়া দেখে বুঝে নিই যে মানুষটা কি কাজ করেন। তাহলে আমরা দেখব হৃদয় রেখাতে বিচার করবো, মন বিচার করব, জাতকে কেমন মন। দেখতে পাচ্ছেন হৃদয় রেখা যত বড় হবে তত তার মন ভালো হবে। এরকমভাবে যদি দেখা যায় তাহলে প্র্যাকটিক্যাল এবং সে টাকা, অর্থ, সম্পদ সবাইকে মহত্ব দেয়, সবাইকে সমান গুরুত্ব দেয়। কিন্তু মস্তিষ্ক রেখা একদম এখান থেকে সংযোগ করে দিয়েছে। তার মানে সে কিন্তু যা করে মন প্রাণ দিয়ে করে, তার কিন্তু হৃদয় দিয়েই করে, কারণ মস্তিষ্ক তার কাজ করে না, কারণ হৃদয় তার বেশি কাজ করে। মানে সে বুঝতে পারছে লোকটা তাকে ঠকাবে, চিটিং করবে বা তাকে প্রতারণা করবে, জেনে বুঝেও সে কিন্তু সেই গর্তে পা দেয়। সে বুঝতে পারছে যেখানে গর্ত আছে, কিন্তু গর্ত দেখেও যদি এরকম কিছু করে তাহলে আমরা তাকে কি বলবো, মহা বোকা বলবো। এইরকম জায়গাতে অনেকে কিন্তু নিজেকে বলে আমি খুব সহজ সরল, আমি খুব সিম্পল, আমি খুব ভোলা ভালা। এই কথাগুলো ব্যবহার করবেন না, কারণ এই ব্যবহার করলে আপনার পরিবর্তন হবে না। বলবেন না আমি বোকা। যদি বোকা বলেন তাহলে কিন্তু নিজেকে পরিবর্তন করার জন্য অ্যাকশন নিতে ইচ্ছা করবে। কেউ যদি বলে যে আমি এটার জন্য সৎ, ঠিক আছে, তাই অনেকে মনে করে সৎ লোক কিন্তু ঠগে। বিশ্বাস করেন, সৎ লোক ঠগে না, কোনোদিন সৎ লোক ঠগে না, লোভীরা ঠগে। কাকে সৎ বলে কাকে লোভী বলে অনেকে জানে না। সাপোজ একটা বুড়ো মানুষ তার ছেলের চাকরির জন্য 15 লাখ টাকা দিয়েছিল, দেখি টাকাটা একজন মেরে দিয়েছে। সে বলছে আমি তো সৎ লোক, আমার টাকা একজন মেরে দিল। সে সৎ লোক, 15 লাখ টাকা দিয়ে চাকরি করাতে গিয়েছিল, এটাকে সততা বলে? এটা তো লোভী। সে তো চাকরি পাওয়ার লোভে টাকাটা দিয়েছিল। সে সৎ কি করে হয়? চাকরি পেতে গেলেও তো সরকারি যে এক্সাম আছে, যে কম্পিটিটিভ যে এক্সাম আছে, সেইভাবে সেই সিস্টেমে দিতে হয় না? তাহলে ওই লোকটি হচ্ছে বোকা লোভী। কিছু লোক আবার চালাক লোভী হয়। চালাক লোভীরা কিন্তু ঠিক কাজ বার করতে জানে। তাহলে আমরা চালাক লোভী, বোকা লোভী এটা বলবো। সৎ লোক তাদেরকেই বলবো যারা মহাপুরুষ, তারা তারা লোভ করেনি, তাদের হওয়ার সম্ভাবনাও থাকে না। তাই এই ব্যাপারটা দেখতে হবে যে সে কে লোভী কে সৎ। চলুন আমরা সেই বিষয়ে তর্ক করব না, কারণ অনেকের মতামত আলাদা হতে পারে। আমাদের কোনো মতামত কাউকে মানে চিপকানো নয়, আমাদের বিষয়টা আলোচনা করছি। এই জাতক কিন্তু নিজেকে বোকামি করে জীবনে অনেক টাকা নষ্ট করেছে, সেটাই বোঝাতে চেয়েছি আমি। হ্যাঁ, আপনাদের যদি মতামত নিয়ে আমার সাথে কোনো প্রশ্ন থাকে এই নাম্বারে ফোন করবেন, অবশ্যই মতামত দেবেন। আপনাদের মতামত নিয়ে আমরা অবশ্যই ভাববো। দেখতে পাচ্ছেন এই যে ভাগ্যরেখা এখান থেকে উঠেছে, ভাগ্যরেখা থেমে গেছে, এই পর্যন্ত তো ভাগ্যরেখার কোনো অ্যাক্টিভই নেই, কারণ একদম ভাগ্যরেখা তো কোথাও মুছে গেছে। তো তারপরে দেখুন ভাগ্যরেখা উঠে একদম শনির আড়াআড়ি রেখায় কনভার্ট হয়ে গেছে, সুন্দর সোজা যাচ্ছিল, এইভাবে গেলেই তো হতো রেখাটা। যদি কোনো রেখা, যে কোনো রেখা, আমাদের ক্ষেত্রগুলোকে বুঝে নিতে হবে। প্রত্যেকটা ক্ষেত্র বুঝতে পেরেছেন, আমরা ছোট করে দেখাই, এইগুলো হচ্ছে ক্ষেত্র, প্রত্যেকটা গ্রহের ক্ষেত্র। আমরা প্রত্যেকটা বক্স দিয়ে বিচার করব। আমরা আলাদা কালার দিয়ে দেখাই, এই যে এই কালারটা দিয়ে দেখুন, বুধের ক্ষেত্রে মানে এরকম ভাবে যাবে। এবার যদি বুধের ক্ষেত্রে না গিয়ে যদি এরকম ভাবে চলে যায়, তাহলে কি হলো, কোনো কাজই হবে না। বুঝতে পেরেছেন? বা
এরকম কোনায় চলে গেল, তাহলে কোনো এটা রবিরও নয় বুধও নয়, এরকম একটা কন্ডিশনে চলে গেল। বা দেখা গেল কোনো একটা রবির ক্ষেত্রে যেদিকে এরকমভাবে চলে গেল, তাহলে কোথায় গেল? এরকমভাবে অনেক সময় দেখেন বেশিরভাগ এরকমভাবে চলে যায়, মানে এরকম কন্ডিশনে কিন্তু সেই গ্রহের ফল পাওয়া যায় না, সেই জাতক সেই গ্রহের ফল পায় না। তখন মনে করে যে আমি তো পরিশ্রম করছি, প্রচণ্ড খাটছি, কিন্তু লাভে কিছু আসছে না। আপনি সঠিক যদি জায়গায় না খেটে যদি বেঠিক জায়গায় যদি আপনি পরিশ্রম করেন তাহলে তো ফলটা তো আপনি পাবেন না, বুঝতে পেরেছেন? তাহলে এটাকে সব কাজে বাধা এবং সব কাজে সমস্যাকে নির্দেশ করছে। বৃহস্পতি দেখতে পাচ্ছেন একদম নিচু, মানে এই জাতক যে হেল্প পাবে বৃহস্পতির এই জায়গাটা দেখবেন, এই জায়গাটা আপনার পুরো এই জায়গাটা ভাঁজ পড়ে গেছে, মাংস নেই আপনার। বৃহস্পতিতে এখানটাতে ঘটা পড়েছে আপনার, মানে গুরুজনের কাছ থেকে যেন সমস্যা তৈরি হয়েছে একদম। আপনি যদি এরকম হয়, যদি আপনি কারো কাছ থেকে সাহায্যই না পান, সবাই আপনাকে শুধু নিবে, কেউ আপনাকে দিবে না, এরকম হয়। আমাদের ওপরে যারা আছেন, দাদা হোক, বাবা হোক, কাকা হোক, বা আমাদের স্যার হোক, টিচার হোক, বা আমাদের গুরু যাদেরকে আমরা বলতে পারি, তারা যদি আমাদেরকে একটু এগিয়ে দেয়, তাহলে আমরা অনেক কিছু শিখে যেতে পারবো না? যেমন আমি যাদেরকে জ্যোতিষী শিখেছি তারা খুব সহজে শিখে গেছে, আমিও তো কাউকে শিখেছি, আমাকেও তো শিখিয়েছি। যদি আমি আমাকে কিছু না শেখাতো তাহলে কি আমি পারতাম? নিশ্চয়ই পারতাম না। তাহলে এই বিষয়টা এরকম যে কেউ যদি কাউকে কোনো কাজ শিখিয়ে দেয়, কোনো ভুলের আগে হাত ধরে নেয় যে এটা করতে নেই, তাহলে কি হয়? সেই ভুলটা হয় না। তাই আমাদের গুরু আমাদের কি হয়, আমাদের জীবনে যে 10টা বছর আমাদের অনেক সময় অনেক বিপদে আমরা অনেক সময় অনেক ভুল করে বসি, সেই ভুল থেকে যে সময়টা যায় সেই সময়টা আমাদের নষ্ট হবে না। তার জন্য বড় বড় লেখকের, বড় বড় রাইটারের বই পড়তে হয়। বড় বড় যারা ব্যক্তি, যারা 40 বছর একটা এক্সপিরিয়েন্স কামিয়ে যারা একটা বই লিখেছে, তার মানে আপনি তার বইটাকে পড়লেন, মানে 40 বছরের অভিজ্ঞতাকে আপনি জেনে নিলেন। তার জন্য আমরা বই পড়তে বলি। যাই হোক, এখন বই পড়তে বলে অনেকে রাগ করবেন, বেশিরভাগ লোক শুধু ফোনেই জ্ঞান নিতে পছন্দ করেন। শুক্র ভালো আছে, শরীর স্বাস্থ্য যৌবন ঠিক থাকবে। এই মুহূর্তে যদি দেখা যায় হাতে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ছোট্টটা ফুটো দেখা যাচ্ছে, এবং হাতে রবি রেখা দেখতে পাচ্ছেন কেটে আছে। একাধিক চেষ্টা করছেন আপনি জীবনে দাঁড়ানোর জন্য, স্ট্রাগল আপনি ভীষণ করছেন, কিন্তু সেইভাবে স্মুথ ভাবে যে একটা সমান ভাবে যে একটা কাজ হবে সেটা কিন্তু আপনার হচ্ছে না, একদম সেটা হচ্ছে না। তাহলে আমরা জন্মকুষ্টি বিচার করব, অন্য হাতও দেখব। যাই হোক, দেখুন অন্য হাতের মধ্যে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে জাতকের হচ্ছে কুম্ভ রাশি, শনিচন্দ্র বীজযোগ, এবং এই যে বর্তমানে ঢাইয়া চলছে মঙ্গলচন্দ্র, এখানটাতে মঙ্গলচন্দ্র মাতৃস্থানতে প্রবলেম হবে। তবে দেখুন এইখানে দেখতে পাচ্ছি আমরা এই জায়গাটাতে যদি দেখা যায় তাহলে কিন্তু বর্তমানে শনির 7.5 চলছে এবং ঢাইয়াও চলছে, দুটো জায়গা থেকে প্রবলেম চলছে। তাছাড়া জাতকের আমরা যদি দেখি অষ্টম স্থানে মাঙ্গলিক যোগ আছে, অষ্টমে মাঙ্গলিক যোগ, এটা ভীষণ মাত্রায় খারাপ। অষ্টমে কি হয়? মৃত্যু, দুর্ঘটনা, বিপদকে নির্দেশ করে অষ্টমে মাঙ্গলিক যোগ। তাহলে এই মাঙ্গলিকের প্রতিকার অবশ্যই করাতে হবে। তাছাড়া আপনি যদি অষ্টম, নবম, দশম, একাদশে দেখতে পাচ্ছেন শুক্র, এটা করে সেলিব্রিটি যোগ বলা হয়, মানে একটু ভুল পথে টাকা নষ্ট করা, ভুল দিকে চলে যাওয়া। এখানে জাতক কিন্তু খুব পারফেকশন কাজ করবে। বুধের সাথে যদি দেখা যায় যে শুক্র, তারা শিল্পী হিসেবে খুব ভালো নাম কামাতে পারে, কারণ একটা কাজে যেখানে 15 মিনিট লাগার কথা সেখানে জাতক 1 ঘন্টা দিচ্ছেন, মানে এরকম হয়, মানে নিখুঁত করে কাজ করতে নিপুণ কাজের আপনি খুব ভালো একজন কারিগর হতে পারবেন, ভালো কারিগর হতে পারবেন, এবং আপনার কিন্তু প্রশংসা থাকবে, কাজের প্রশংসা সবাই করবে। যদি আমরা দেখা যায় তাহলে এখানেও কিছু প্রবলেম আছে। জন্মকুষ্ঠিতে আমরা ক্ষেত্র বিচার করি এবং আমরা কিন্তু এখানে এখানেও কিন্তু যে তোমার এখানটাতে একটা দোষ তৈরি করে রেখেছে। রবি শনি এক ঘরে কখনোই ভালো নয়। তাছাড়া আমরা কিন্তু কোথায় কার দৃষ্টি পড়ছে সেটাও বিচার করি, কিন্তু এখানে বিচার করলে অনেকটা সময় সাপেক্ষ হয়ে যায়। তার জন্য দৃষ্টি বিচার আমরা জাতকের সাথে কথা বলে করে দেখাই, এবং আমরা ডিগ্রিও বিচার করি, এখানে কত ডিগ্রিতে কি অবস্থান করছে সেটাও বিচার করি, কিন্তু এখানে অনেকটা লেন্দি এবং বোরিং হয়ে যাবে, বুঝতে পেরেছেন? অনেকের বুঝতে পারবে না, তার জন্য আমরা বিচার করি না। পরে আপনাদের বৃহস্পতির মহাদশা চলছে, 2022 থেকে ঢুকেছে, 9/6/2038 পর্যন্ত কিন্তু চলবে। বৃহস্পতির সঙ্গে যদি বৃহস্পতি ঢুকেছে, কিন্তু বৃহস্পতি ঢুকলে জাতকের বৃহস্পতি তো ভালো নয়, তার জন্য বৃহস্পতির এই টাইমটা ভালো যাবে না, 38 পর্যন্ত ডিস্টার্ব থাকবে। প্রতিকার করে জাতককে ঠিক করতে হবে। আমরা যদি দেখি এই মুহূর্তে যদি দেখেন নবাংশ কুণ্ডলী, জীবনসাথী কুণ্ডলী, সেখানেও কিছু সমস্যা আছে জাতকের। আমরা জাতকের কিছু হাতের ছবি দেখাবো, সঙ্গে থাকুন। দেখুন জাতকের বাম হাতের ছবি, সেখানেও কিন্তু সেম প্রবলেম দেখতে পাচ্ছি। যেহেতু বাম হাতে জাতক কাজ করে না, কিন্তু বাম হাতেও সেম প্রবলেম। এই ডান হাতে দেখুন জাতকের হাতে কিন্তু ডাবল ম্যারেজ লাইন দেখতে পাচ্ছেন, এই যে ম্যারেজ লাইন,
ম্যারেজ লাইন, অষ্টমী মাঙ্গলিক যোগ, যাদের ম্যারেজ লাইন নিচের দিকে, নিচের দিকে ঝুঁকে যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে এরকম ম্যারেজ লাইন যদি থাকে বা কারোর হাতে যদি এরকম থাকে, সে মেয়ে হোক বা ছেলে হোক, বিবাহিত জীবনের পরে তাদের সেই স্বামী স্ত্রীর মধ্যে ভীষণ ঝামেলা হয়, মানে ছোটোখাটো বিষয় নিয়ে খুঁটিনাটি ঝামেলা কিন্তু লাগতেই থাকে। এবং একটা টাইম কি হয়, নিচের দিকে চলে গেলেও কিন্তু মানে ছেড়ে চলে যাওয়ার প্রবণতা বা ডিভোর্স হয়ে যাওয়ার প্রবণতা, এগুলোও কিন্তু দেখা যায়। একদম একদম। তাহলে এত কিছু প্রবলেম হয়, বুঝতে পেরেছেন? চলুন আমরা হাতটা তো বিচার করলাম, জাতকের তো 7 দিন সময় পাবে উনি ওনার প্রশ্ন উত্তর নেওয়ার জন্য। আপনারা যদি নিজের হাতের ভিডিও চান তাহলে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন, আপনারা বাড়িতে বসে ভিডিও পাবেন, জানতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য ভিডিওতে।